নমস্কার, আমার নতুন সংযোজন এশিয়াটিক ইনস্টিটিউশন অফ কম্পিটিটিভ স্টাডি। আজ থেকে যাত্রা শুরু। আজকে অফলাইন অনলাইন ক্লাস হয়েছে। এখন থেকে প্রতিদিন যে কোনো একটা বিষয় নিয়ে, হতে পারে জিওগ্রাফি, হতে পারে হিস্ট্রি, হতে পারে পলিটি অথবা ইংলিশ, যে কোনো একটা ক্লাস নিয়ে সকাল এবং বিকালে ক্লাস থাকবে। যেমনটা আজকের ক্লাসটা করব, এভাবে প্রত্যেকটা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা সাবজেক্টের ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। হতে পারে সেটা টেট 2 রিলেটেড, টেট 1 রিলেটেড, কিংবা এসটিজিটি রিলেটেড, অথবা পিজিটি রিলেটেড, অথবা জেআরবিটি রিলেটেড, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। প্রত্যেকটা জিনিস কভার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এশিয়াটিক ইনস্টিটিউশনের ক্লাস। তাহলে আজকের আলোচনা হচ্ছে সম্রাট অশোক। মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে যাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, তিনি হচ্ছেন সম্রাট অশোক। এবার হয়তোবা ভিজিবিলিটি কম আসবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে এখানে সম্রাট অশোকের আমরা রাজত্বকাল নিয়ে যদি আলোচনা করি, আগে কিছু শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করি। মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট হচ্ছেন অশোক। প্রথমকে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং 323 খ্রিস্টপূর্বাব্দে চাণক্যের সহায়তায় তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তারপর যে আসেন তিনি হচ্ছেন বিন্দুসার। বিন্দুসারের পুত্র ছিলেন অশোক। আর অশোকের রাজত্বকাল আমরা 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে এজ এ কিং অফ মৌরিয়া, 268 থেকে আমরা 232 পর্যন্ত আমরা ধরি। তাহলে 268 খ্রিস্টাব্দে আর 272-এ তিনি সিংহাসনে আরোহণ করলেও তার 4 বছর পর তার করোনেশন বা রাজ্যাভিষেক হয়। তাহলে প্রথমে যেটা আমরা দেখব যে আর্লি লাইফ। যে কোনো সম্রাটের যদি আমরা রাজত্বকালের বিষয় দেখি, তাহলে আর্লি লাইফটা প্রথমে দেখতে। অশোকা ওয়াজ বর্ন BCE, বিফোর ক্রাইস্ট, 304 বিফোর ক্রাইস্ট। 304 আর 272 আর 268. These are most important dates of Ashoka's dynasty. He was the son of Emperor Bindusara of Maurya dynasty. মানে Bindusara was the second important emperor. Initially he was the governor of Ujjain and Taxila. So these two part is most important. যদি এখানে কোয়েশ্চেন আসে যে সিংহাসনে বসার আগে অশোক কোন জায়গার গভর্নর ছিলেন, তাহলে কোন দুইটা জায়গার গভর্নর ছিলেন? উজ্জয়িনী অ্যান্ড তাক্ষশিলা। ওকে, হি ওয়াজ বিকাম দ্য কিং আফটার দ্য ডেথ অফ বিন্দুসারা। ওকে, সো বিন্দুসারা ডাইড ইন দ্য ইয়ার 272 BC। এরপরে তিনি সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, আমরা আর্লি লাইফ সম্পর্কে আমরা এতটুকু জানলাম। 2 নম্বর বিষয় যেটা রয়েছে, দ্য সেকেন্ড ইম্পর্ট্যান্ট অফ পার্ট অফ হিজ ডাইনেস্টি, অ্যাকসেশন অফ দ্য থ্রোন। মানে তিনি সিংহাসনে আরোহণ করলেন। কবে আরোহণ করলেন? অশোকা অ্যাকসেন্ডেড দ্য থ্রোন ইন 268। এর আগে আমি বলেছিলাম 272 BC। 272 BC-টা কেন ইম্পর্ট্যান্ট? কারণ ওই সময় তিনি সিংহাসনে আরোহণ করেন, বাট তার করোনেশন হয়নি, রাজ্যাভিষেক হয়নি। সিংহলীয় উপাখ্যান হিসাবে বলা হয় যে তার সিংহাসনের প্রতিদ্বন্দ্বীদের এই সময় তিনি পরাজিত করেছেন, হত্যা করেছেন, বা তার 99 ভ্রাতাকে হত্যা করেছেন, অনেক বিষয় জানা যায়। তো এরপর কি হয়েছে যে সিংহাসনে আরোহণ করার পর হি হ্যাড to face a rebellion and fought the unity for the empire. তাহলে এই 4 বছর তার সাম্রাজ্যকে তিনি সংগঠিত করার জন্য 4 বছর তিনি ফাইট এগেনস্ট হিজ এনিমিস,
তাহলে তারপর তিনি 268 এবং 268 থেকে 232 পর্যন্ত তিনি শাসন করেন। মনে রাখবে এটা হচ্ছে বিসি। হি ওয়াজ এ স্ট্রং অ্যান্ড ক্যাপাবল রুলার। উইদিন দিস টাইম হি ওয়াজ এ স্ট্রং অ্যান্ড ক্যাপাবল রুলার। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে কলিঙ্গান ওয়ার, তার কলিঙ্গের যুদ্ধে যেটা অশোকের সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এখনো পর্যন্ত নট অনলি অশোকের সাম্রাজ্যে মানে পৃথিবীর ইতিহাসে এক সময় পরিবর্তনকারী, এক রাজত্ব পরিবর্তনকারী, ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছে? 261 বিসিতে হয়েছে। 261 বিসিতে তোমরা অনেক জায়গাতে 260 বিসি পাবে, কিন্তু এটা 261 বিসি ইট ওয়াজ প্রুভড। তাহলে আমরা 261 বিসিতে অশোকা ফর দ্য কলিঙ্গান ওয়ার। দ্য ওয়ার ওয়াজ ভেরি ব্লাডি অ্যান্ড কজড হিউজ লস অফ লাইফ, মানে মরা হয় যে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছে। তারপর অশোকা ওয়াজ ডিপলি ডিস্টার্বড বাই দ্য সাফারিংস অফ দ্য পিপল। দিস ওয়ার বিকেম দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ, মানে এই কলিঙ্গ যুদ্ধের পরে অশোকা যুদ্ধ ছেড়ে দিয়েছিলেন এবং তারপর তিনি তার ধম্মনীতি প্রচার করেছিলেন, যার কেন্দ্রীয় ধারণা ছিল বুদ্ধিজম। 4th পার্টে দেখব আমরা যে অশোকা এমব্রেন্স অফ ধম্মা। তাহলে অশোকের ধম্ম কি করে আসলো? আর মনে রাখবে ধম্ম কথাটা পালি ভাষায় ধর্ম থেকে ধম্ম কথাটা এসছে। অশোকা অ্যাডপ্টেড বুদ্ধিজম অ্যান্ড দ্য পাথ অফ ধর্মা। He decided his life to the welfare of the subject, অর্থাৎ তিনি এর পরে থেকে মানে আর যুদ্ধ করবেন না, এটা তিনি ডিসাইড করেছেন। আফটার দ্য ব্যাটল অফ কলিঙ্গা he believed in peace, non-violence, compassion and moral values, অর্থাৎ শান্তি এবং সম্প্রীতি এবং অহিংসা হয়ে ওঠে তার প্রধান বৈশিষ্ট্য। এবার এখান থেকে যদি আমরা আসি যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, অশোকের অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যদি আমি আসি, কি কি চেঞ্জ হয়েছে অশোকের অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যে? অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যে অশোকাস এম্পায়ার ওয়াজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড পিসফুল। হি অ্যাপয়েন্টেড Dharma Mahamatra to look after the welfare of the people. তাহলে ধর্ম মহামাত্রকে তিনি কেন অ্যাপয়েন্ট করেছিলেন? লুকড আফটার দ্য ওয়েলফেয়ার পিপল। হি প্রমোটেড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রেসপেক্টেড অল ফেথস। হি ওয়ার্কড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমেলস। তাহলে এখানে তার ধর্ম মহামাত্র, তারপর তার মানব সেবায় তিনি যাকে নিজেকে ডেডিকেট করেছিলেন, এই জায়গাটা ফুটে উঠল। এবার আসছি অশোকাস ধম্ম বলতে আমরা কি বুঝি? খুব শর্টকাটে বলছি, আজকে এটা প্রথম ক্লাস, একদম ডিটেইলস আলোচনা করব, তবে চাইবো তোমাদের ফিডব্যাক কি আসে। রেসপেক্ট ফর এল্ডার্স, কাইন্ডনেস টু অল লিভিং বিংস, truthfulness, purity of heart, generosity, self-control, non-violence, unity and harmony. So these are the principal features of his Dhamma. এবার আমরা নেক্সট আসবো যে রিপাবলিক ওয়েলফেয়ার ওয়ার্কের মধ্যে কি কি তিনি করেছেন। আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস বোর্ড বিকজ ইট ইজ ভেরি হাইলি হাই, তো এটা আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়, আস্তে আস্তে হয়ে যাবে। পাবলিক ওয়েলফেয়ার, হি বিল্ড হসপিটালস ফর হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ওই সময় অ্যানিমালসদের জন্য অশোকা কি করেছিলেন, মানে ওয়েলফেয়ার স্টেটের এটা একটা অনেক বড় অংশ। তিনি অ্যানিমালসদের জন্য হসপিটাল করেছিলেন। হি ড্রাগ ওয়েল অ্যান্ড কনস্ট্রাক্টেড রেস্ট হাউস। হি প্ল্যান্ট ট্রিজ অ্যালং দ্য রোডস।
he arranged for clean drinking water, he ensured medical facilities and care for all. So these are his welfare works. Next হচ্ছে যেটা আমরা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে রক অ্যান্ড পিলার অ্যাডিক্টস। অশোকের সময়ে রক অ্যান্ড পিলার অ্যাডিক্টস হচ্ছে মৌর্য সাম্রাজ্য তথা প্রাচীন ভারতের ইতিহাস জানার প্রধান সোর্স। এবং একটা জিনিস মনে রাখবে যে ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি আবিষ্কৃত হয়েছে অশোকের সময়ে, এবং 1837-এ জন প্রিন্সেপ এটা আবিষ্কার করেছিলেন। এগুলি নিয়ে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা আসব যে স্প্রেড অফ বুদ্ধিজম। অশোকা স্প্রেড অফ বুদ্ধিজম। Ashoka sent missionaries to different countries, part of India and other countries. Next, Buddhism spread to Sri Lanka. আমরা জানি শ্রীলঙ্কাতে কাকে পাঠিয়েছিলেন, সংঘমিত্রা এবং মহেন্দ্রকে পাঠিয়েছিলেন। এখান থেকে টেটের একটা কোয়েশ্চেন এসেছিল যে তিনি কোথায় কোথায় অ্যাম্বাসেডর বা কি বলবো মিশনারিজকে পাঠিয়েছিলেন। সেন্ট্রাল এশিয়াতে পাঠিয়েছিলেন, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতেও পাঠিয়েছিলেন। He played a key role in making Buddhism as a world religion. So this is what about অশোকা। আরও প্রচুর কোয়েশ্চেন রয়েছে, আস্তে আস্তে করে আলোচনা করব। এতক্ষণ ক্লাসটা ফলো করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের ইনস্টিটিউশনে টেট টুর জন্য এখন অ্যাডমিশন চলছে। আফটার 15 অগাস্ট আমরা জিআরবিটির ক্লাস শুরু করব। আর যাদের অবশ্যই এশিয়াটিক ইনস্টিটিউশনে নিজের কেরিয়ার তৈরি করার জন্য আসবে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।